মেসি ও রোনাল্ডো খেলোয়াড় জীবনের একেবারে শেষ পর্বে, আর 2-3 বছরের মধ্যেই হয়তো তাদের অবসরের কথা আমরা জানতে পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা অবসর নিলেও তাদের দেওয়া গোলগুলো কি বেকার বা অবান্তর হয়ে যাবে? সেগুলোর কোনো গুরুত্বই আর থাকবে না? না, তা হবে না। কারণ গোলে একবার বল ঢুকে গেলে সেই গোলটা কিন্তু থেকেই যায়। মেসি রোনাল্ডো না থাকলেও গোলগুলো থাকবে। গৌতম আদানির বিরুদ্ধে নানা অভিযোগ আর হিন্ডেনবার্গ রিসার্চের সাম্প্রতিক বন্ধ হয়ে যাওয়ার কথা বলতে গিয়ে এই উদাহরণটাই দিলাম। আপনারা জেনেছেন, হিন্ডেনবার্গ রিসার্চ তার ঝাঁপ বন্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছে। সোজা কথায় এবার তারা অবসর নিচ্ছে। আর এই খবর আসার পরে বিজেপির একাংশ ও মোদির অন্ধভক্তরা এমন উল্লাসে মেতেছেন যেন আদানিরই জয় হয়েছে বা হিন্ডেনবার্গের হার হয়েছে। আপনাদের অনেকেই আইটি সেলের তৈরি এরকম হোয়াটসঅ্যাপ এর মধ্যেই পেয়ে গেছেন। আমাকেও অনেকে একটু তির্যক ভাবে প্রশ্ন করেছেন, কই এত তো হিন্ডেনবার্গ করলেন, এবার তো আর একটা কথাও বলছেন না। তাই এই এপিসোডে আমি অত্যন্ত সরল ভাষায় একেবারে ওই ফুটবলের উদাহরণের মতো আপনাদের কাছে এই বিষয়টি নিয়ে আসব। মাত্র কয়েকটি মিনিট সময় ব্যয় করে পুরো ভিডিওটি দেখলে বিজেপির আইটি সেলের পুরো প্রচারের কারসাজিটা বুঝতে পারবেন কি করে আসল সত্যকে ধামাচাপা দেওয়ার জন্য এই বিষয়টা ব্যবহার করা হচ্ছে। অন্ধভক্তরা হিন্ডেনবার্গ কি করে, কিভাবে তা বন্ধ হচ্ছে সে সম্পর্কে একটু জেনে নিতে পারবেন এই ভিডিওটি থেকে। তারপর না হয় আদানির হয়েই কথা বলবেন। তবে এই ভিডিওর শেষে অন্ধভক্তদের আনন্দের বেলুন চুপসে যাওয়ার মতো একটি তথ্যও রাখবো, যেটি ঝাঁপ বন্ধ করার আগে বলেছেন সংস্থার প্রতিষ্ঠাতা নাথান অ্যান্ডারসন। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট ও প্রচুর শেয়ার করে পৌঁছে দেবেন আরো মানুষের কাছে। কারণ গদি মিডিয়ার মতো আমার বিরাট প্রচার যন্ত্র নেই, আপনারাই এই প্রচারের কাজে আমার সবচেয়ে বড় ভরসা। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। হিন্ডেনবার্গ রিসার্চ কিন্তু কোনো সংবাদ সংস্থা নয়। তারা কি কাজ করে, কেন করে তা বলার আগে একটা কথা জানিয়ে রাখি, শুধু গৌতম আদানিই নয়, এই সংস্থার দেওয়া গোলগুলি কিন্তু হজম করেছে বিশ্বের আরো অন্তত গোটা 10 কোম্পানি। হিন্ডেনবার্গ রিসার্চ তাদের কোম্পানি বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করায় তাই বিজেপি নেতাদের একাংশ এবং অন্ধভক্তদের উল্লাসের বিশেষ কোনো কারণ দেখছি না। কারণ গৌতম আদানির রকেটের গতিতে উত্থান নিয়ে হিন্ডেনবার্গ রিসার্চ যেসব প্রশ্ন করেছিল সেই সব প্রশ্নের কোনো সদুত্তর কিন্তু এখনো আসেনি। সুতরাং হিন্ডেনবার্গ বন্ধ হয়ে যাওয়ায় জয়ের উল্লাসেরও কিছু নেই। কেন? তথ্য বলছে হিন্ডেনবার্গ মোট 88টি প্রশ্ন করেছিল গৌতম আদানিদের কাছে। আদানিদের সংস্থা সেই সময় 413 পাতার একটি বিশাল উত্তর দিয়েছিল। অভিযোগ ওঠে ওই বিশাল উত্তরটাতে আসলে মূল বিষয়টাকেই এড়িয়ে যাওয়া হয়েছিল। হিন্ডেনবার্গ রিসার্চের কিছুদিনের মধ্যেই আসে ব্লুমবার্গের রিপোর্ট। তাতেও আদানি সংস্থার বিরুদ্ধে নানা তথ্য প্রমাণ সমেত অভিযোগ করা হয়েছিল। হিন্ডেনবার্গ রিসার্চে আদানির বড় ভাই বিনোদ আদানির দুবাই, সিঙ্গাপুর, মরিশাসে তথাকথিত ফেক কোম্পানিগুলি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। গৌতম আদানির সংস্থার তরফে জানানো হয়েছিল বিনোদ আদানির সঙ্গে তাদের কোম্পানির কোনো সম্পর্ক নেই। আর ব্লুমবার্গ এই জায়গাটি প্রমাণ সমেত দেখায় যে বিনোদ আদানি গৌতম আদানির সংস্থাতেই বড় ভূমিকাতেই রয়েছেন। এ তো গেল পুরনো কাসুন্দি, তবু বলতেই হলো, কারণ হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হলেও এই ইতিহাসটি কিন্তু থেকেই গেছে। মানে গোলটা গৌতম আদানির বিরুদ্ধে হয়েই আছে। তাদের হজম করতে হয়েছে হিন্ডেনবার্গ রিসার্চ ও ব্লুমবার্গের রিপোর্ট। তাই এর উত্তর পাওয়ার হক কিন্তু সাধারণ মানুষের থেকেই যাচ্ছে। এবার আসি হিন্ডেনবার্গ কি কাজ করতো সে বিষয়টি একটু মন দিয়ে শুনবেন। খুব সহজভাবে শেয়ার বাজারের একটি জটিল বিষয় আপনাদের কাছে রাখবো। বিষয়টা হলো শর্ট সেলিং। আর তারপরে আসবো এমন একটা মোক্ষম বিষয় যা শুনলে সত্যিই আপনারা অবাক হবেন। হিন্ডেনবার্গ আসলে একটি শর্ট সেলিং সংস্থা। শেয়ার বাজারের একটি টেকনিক্যাল শব্দ হচ্ছে শর্ট সেলিং। যারা শেয়ার বাজারে খুব সামান্য বিনিয়োগ করেন, ডেইলি ট্রেড বা রোজ কেনা বেচা করেন, তারা শর্ট সেলিংও করেন। এটা কি? শেয়ার বাজার সম্পর্কে সাধারণ মানুষের ধারণা এরকম
যে একটি শেয়ারের দাম বাড়লেই তাতে লাভ হয়। মানে আপনি সকালে কোনো একটি শেয়ার 100 টাকায় কিনলেন, বিকেলে সেটি 110 টাকায় বিক্রি করে আপনার লাভ হলো 10 টাকা। শর্ট সেল হচ্ছে ঠিক উল্টোটা। যদি কেউ আগে জানতে পারেন আজকে একটি কোম্পানির শেয়ারের দাম কমে যাবে, তিনি তখন তার শেয়ারটিকে আগাম বিক্রি করবেন। অর্থাৎ 100 টাকার শেয়ার তিনি আগাম বিক্রি করলেন 100 টাকায়, পরে যখন শেয়ারটির দাম সত্যি 10 টাকা কমে 90 টাকা হয়ে গেল, তখন তিনি আবার ওই শেয়ারই 90 টাকায় কিনে নিলেন, তাতে তার সেদিন 10 টাকা লাভ হলো। এভাবে শেয়ারের দাম পড়লেও লাভ করেন অনেকে। সহজে এটাকেই বলে শর্ট সেলিং। আর এর জন্য আপনাকে জানতে হবে কোন শেয়ারের দাম কখন কমবে, কিন্তু এটা খুব কঠিন কাজ। আর এতে লাভও থাকে অনেক বেশি, কারণ শেয়ারের দাম বাড়ে খুব আস্তে আস্তে, কিন্তু অনেক সময় পরে কিন্তু একেবারে সরসর করে, বিশেষ করে কোনো খারাপ খবর এলে। তাই শর্ট সেলাররা অনেক সময় বাজার থেকে কোটি কোটি টাকা লাভ করেন মাত্র কয়েক ঘন্টাতেই। আর এই জন্য কোন শেয়ারের দাম পড়ে যাবে বা কোন শেয়ারের দাম উঠবে, পুরো বিষয়টার জন্যই এক্সপার্টদের নানান ইন্ডিকেটর ব্যবহার করতে হয়, নানান খোঁজ খবর রাখতে হয়। একজন সাধারণ মানুষ ছোট পরিসরে নিজের ঘরে বসে এই কাজটি করেন। আর ঠিক এই পদ্ধতিটাই বড় স্কেলে, মানে অনেক বড় পরিসরে করে কোটি কোটি টাকা রোজগার করে হিন্ডেনবার্গ রিসার্চের মতো সংস্থা। দেখুন, তাদের সংস্থার নামের মধ্যেই রয়েছে রিসার্চ শব্দটি। তারা বিশ্বের বিভিন্ন বড় বড় সংস্থাকে নিয়ে নিজেদের মতো করে রিসার্চ চালায়। তাই হিন্ডেনবার্গ একটি শর্ট সেলিং সংস্থা। এটা কোনো সংবাদ সংস্থা নয় বা এনজিও নয়, নেহাতি ব্যবসায়িক একটি সংস্থা, যাদের কাজ বিভিন্ন কর্পোরেট সংস্থার শেয়ারের দামের গরমিলের হিসেব খুঁজে বার করা এবং তা প্রকাশ্যে এনে তাদের শেয়ারের দাম ধূলিসাৎ করে দেওয়া। আর এটা করতে পারলেই তাদের কেল্লা ফতে। তথ্য বলছে বহু বড় সংস্থা তাদের নিজস্ব মূলধন ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখিয়ে বাজার থেকে পয়সা তোলে এবং সাধারণ মানুষকে ঠকায়। সাধারণ মানুষের পক্ষে এই সব সংস্থার কারচুপি ধরা সম্ভব নয়। 2017 সালে হিন্ডেনবার্গ রিসার্চ প্রতিষ্ঠিত হয় এই সব কোম্পানিগুলিকে টার্গেট করেই। কোন সংস্থা নিজেদের শেয়ারে অনিয়ম করছে গোপনে, কাক পক্ষীকেও জানতে না দিয়ে হিন্ডেনবার্গ তা নিয়ে রিসার্চ করত। তারপরে তারা সেই সব তথ্য প্রকাশ্যে আনত, আর তাতেই তুমুল পতন হতো ওই সব সংস্থার শেয়ারের, আর শর্ট সেলিং এ লাভ করত হিন্ডেনবার্গ। তবে এই রিসার্চ এতটাই তথ্য সমৃদ্ধ এবং সঠিক হতো যে শেয়ার বাজারের কারবারিরাও তাদের উপর সম্পূর্ণ আস্থা রাখতেন। আর তাই হিন্ডেনবার্গের এই রিপোর্টের ধাক্কায় আমেরিকান দুটো কোম্পানি শেয়ারের দাম একেবারে 99% পড়ে গিয়েছিল। এদের নাম এরোস ইন্টারন্যাশনাল এবং ইয়াংসি রিভার। এই ইয়াংসি আবার চাইনিজ কোম্পানি, তারা আমেরিকাতে ব্যবসা করে। এদেশের অন্ধভক্তদের মতো চীন বা আমেরিকার কেউ কিন্তু বলেননি এটা তাদের দেশের অর্থনীতির উপর আঘাত, বরং তারাও এই রিপোর্ট থেকে বুঝতে পেরেছিলেন তাদের প্রতারণা করেই এই সংস্থাগুলি তাদের শেয়ারের দাম ফুলিয়ে ফাঁপিয়ে রেখেছে। বিভিন্ন দেশের শেয়ার বাজারের উপর সারাক্ষণ নজর ছিল হিন্ডেনবার্গ রিসার্চের। এইভাবেই তাদের নজরে এসেছিল গৌতম আদানির সংস্থা। আদানির সংস্থা তাদের রাডারে আসার পর বিজেপি ও গদি মিডিয়ার তরফে এমন একটা ভাব করা হয়েছিল যেন হিন্ডেনবার্গ রিসার্চ ভারতের বিরুদ্ধেই কথা বলছে। অথচ এই রিসার্চ কোম্পানি এর আগে যে সমস্ত বড় বড় সংস্থার ভুলভ্রান্তি ধরেছে, তাদের শর্ট সেলিং এর ব্যবসাটি বাড়িয়েছে, তাদের মধ্যে কিন্তু আমেরিকার সংস্থাই বেশি। কিন্তু সে দেশে তো গদি মিডিয়া নেই, নেই বিচিত্র অন্ধভক্ত, ফলে ছদ্ম দেশভক্তির আধিক্যতা সে দেশের মানুষকে শুনতে হয়নি। গৌতম আদানির সংস্থার অনেকগুলো শেয়ার ভারতের শেয়ার বাজারে রয়েছে। অভিযোগ, এই শেয়ারগুলি ওভার ভ্যালুড, মানে ফুলিয়ে ফাঁপিয়ে এর দামগুলিকে বেশি করে দেখানো হয়েছে। সেটা তথ্য বিশ্লেষণ করে প্রকাশ করেছে হিন্ডেনবার্গ। আর তারপরে সেগুলোর সূত্র ধরে একের পর এক সংবাদ সংস্থা তাদের মতো করে তদন্ত চালিয়েছে। আর তাদের তদন্ত ছাড়াও সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে আমেরিকার বিখ্যাত তদন্তকারী সংস্থা FBI এর কাছ থেকে। সেখানে আদালতে তারা যে রিপোর্টটি দাখিল করেছে তার ভিত্তিতেই আমেরিকায় আদানিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আর এই সব অভিযোগ যে এখন আর নিতান্ত হাওয়ায় নেই, তা আদানিদের বিভিন্ন দেশের প্রকল্পগুলি নিয়ে সেই সব দেশের ভূমিকাতেও স্পষ্ট। যেমন ধরুন, আমাদের দেশের সরকারি নিয়মে ভারতের বিদ্যুৎ সংস্থাগুলিকে এখন বাধ্যতামূলকভাবে 10% বিদেশি কয়লা কিনতে হয়। আর এই কয়লা নিয়েই কেলেঙ্কারির অভিযোগ উঠেছে গৌতম আদানির বিরুদ্ধে। আর তাতে
চড়া দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে আমাদের। বিভিন্ন সিমেন্ট কারখানা, এয়ারপোর্ট, বন্দর, এমনকি মিডিয়া একে একে যে গৌতম আদানির হস্তগত হয়েছে তা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আর তাতে নানা অভিযোগও উঠেছে। এনডিটিভি সরকারের বিরুদ্ধে খবর করতে পিছপা হতো না। তার মালিক প্রণয় রায় এবং তার স্ত্রী রাধিকা রায়ের বিরুদ্ধে সিবিআই ইডি লাগিয়ে দেওয়া হলো। গদি মিডিয়ায় অন্ধভক্তরা প্রবল লাফাতে থাকলেন। শেষ পর্যন্ত এনডিটিভি গৌতম আদানির কাছে বিক্রি করে দেওয়া হলো। আর এতদিন পরে জানা গেল প্রণয় রায়দের বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণ করা যায়নি, তাই তাদের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হয়েছে। এরকম ঘটনা প্রায় প্রতিটা ক্ষেত্রেই ঘটেছে। মাত্র 4 ঘন্টার নোটিশে যখন বিশ্বের সবচেয়ে নৃশংস লকডাউনটি আমাদের দেশে হয়েছিল, সমস্ত কলকারখানা বন্ধ ছিল, সেই সময় গৌতম আদানি রকেটের গতিতে বিশ্বের ধনীদের তালিকায় 2 নম্বরে পৌঁছে গেলেন। ওই রকম সময় এরকম বেমানান উত্থান নিয়েই হিন্ডেনবার্গ রিসার্চের সন্দেহ ঘনীভূত হয়, আর তারা তা নিয়ে রিসার্চ শুরু করে। এরপরে যা হয় তা তো ইতিহাস। ঝাড়খণ্ডের গোড্ডায় গৌতম আদানির একটা বিদ্যুৎ সংস্থা রয়েছে। এই গোড্ডারই সাংসদের নাম নিশিকান্ত দুবে। এদেশের জমি ব্যবহার করে, এদেশের জল হাওয়া দূষিত করে যে বিদ্যুৎ উৎপাদন হয় তার ক্রেতার নাম ছিল বাংলাদেশ। নরেন্দ্র মোদীর ঢাকা সফরের পরে শেখ হাসিনা সরকারের সঙ্গে গৌতম আদানির এই সংক্রান্ত চুক্তি হয়। বাংলাদেশ সরকার এখন এই চুক্তিটি খতিয়ে দেখছে, আর শেখ হাসিনা পদচ্যুত হয়ে পালিয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছেন। আদানির প্রসঙ্গে শেখ হাসিনার নামটি উল্লেখ করতেই হলো, তার কারণ এই নামটিও এখন জড়িয়ে গেছে আদানি সংস্থার অনিয়মের অভিযোগের সঙ্গে। হাসিনা এই দেশে বসে অন্য দেশে তার রাজনৈতিক দলের সঙ্গে ডিজিটাল মিটিং করছেন বলে অভিযোগ উঠেছে। নিজের দেশ থেকে বিতাড়িত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এই দেশে বসে অনায়াসে রাজনৈতিক ক্রিয়াকলাপ কি করে চালাতে পারেন, এই প্রশ্ন কিন্তু বারবার উঠেছে বিশ্বজুড়ে। বিশ্বের অন্য কোনো দেশ হাসিনাকে আশ্রয় দেয়নি। বাংলাদেশের বর্তমান সরকার তাকে ফেরত চাইছে। অবধারিতভাবে তাকে বাংলাদেশে পাঠালে তিনি গ্রেপ্তার হবেন এবং একাধিক প্রশ্নের মুখে পড়বেন। এর মধ্যে একটা প্রশ্ন অবশ্যই থাকবে ওই বিদ্যুৎ প্রকল্প নিয়েও। বিরোধী দলগুলির মধ্যে রাহুল গান্ধী ছাড়াও তৃণমূলের মহুয়া মৈত্র বা আম আদমি পার্টির সঞ্জয় সিং বহুবার আদানি এবং আমাদের প্রধানমন্ত্রী মোদীর সম্পর্ক নিয়ে প্রশ্ন করতে চেয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী কখনো প্রশ্নের মুখোমুখি হতে চান না। ফলে এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি। তবে রিসার্চ সংস্থা বন্ধ করলেও হিন্ডেনবার্গের তরফে অ্যান্ডারসন একটি মোক্ষম কথা বলেছেন। এবার আসবো সেই প্রসঙ্গে। সেটা শুনলে ভক্তদের আনন্দের বেলুন একেবারে চুপসে যেতে পারে। সেটা হলো অ্যান্ডারসনের রিসার্চ টিমে ফুটবল টিমের মতোই 11 জন সদস্য ছিল। এবারে তারা নিজেদের মতো করে নিজেদের সংস্থা খুলে বা অন্য সংস্থায় কাজ করবেন। তাদের মধ্যে কেউ যদি এরকম রিসার্চ টিম খোলেন, তাকে পরামর্শ দেবেন খোদ অ্যান্ডারসন। অর্থাৎ একটি রিসার্চ টিম বন্ধ হয়ে গেলেও যারা শেয়ার বাজারের ইনভেস্টরদের পয়সা নিয়ে নানা অনিয়ম করার সুযোগ নেন, তারা যে খুব নিশ্চিন্তে থাকতে পারবেন তার কোনো গ্যারান্টি কিন্তু নেই। কারণ কে না জানে, প্রকৃতি কখনোই শূন্যস্থান পছন্দ করে না। এ ব্যাপারে আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে। গদি মিডিয়ার বাইরে স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।